আমি যেটি মনে করি, মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, এর পেছনে আছেন সেই নাজির ওসমান গনি, সর্বময় ক্ষমতার অধিকারী এই ব্যক্তিটি, যাকে প্রশাসনের সরকারের ঊর্ধ্বতন মহলও কিছু করতে পারে না, যার এক পকেটে প্রশাসন, আরেক পকেটে জনপ্রতিনিধিরা থাকেন। আপনারা জানেন আমার স্ত্রী, উনি ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক। সম্বর্ধনা অনুষ্ঠানে বলা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে তার চাকরির বিষয়ে। আমরা যদি মনে করি আমাদের আদর্শিক একজন নেতাকে উপজেলা চেয়ারম্যান করব, কেউ ঠেকায় রাখতে পারবে না। এবং সেই প্রার্থীর নাম আমি মনে করি আপনারা যদি গোপনে লেখেন, একটি নামই আসবে, আমি যে নামটি বলবো আপনারা সবাই একই নাম বলবেন। এই রাজনীতির জন্যে আমি বাসা থেকে এক কাপড়ে বের হয়ে এসেছি। মুক্তিযুদ্ধের যে জায়গাটি বেদখল হয়েছে প্রশাসনের ছত্রছায়ায়, আমি সেই প্রশাসনকে আমি নিন্দা জানাই। আমি তো পরিবহনের লোক না, আলম এশিয়া পরিবহন প্রাইভেট লিমিটেডটা করেছিলাম ফুলবাড়িয়ার শ্রমিক, ফুলবাড়িয়ার চালক, ফুলবাড়িয়ার মালিক, ফুলবাড়িয়ার সাধারণ মানুষের স্বার্থে। এটা নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে। এখান থেকে আমি নাকি কোটি কোটি টাকা নাকি বাণিজ্য করি। যাদেরকে হাতে ধরে মালিক বানিয়েছি, যারা আরো পরিবহন চালাতে যেয়ে ব্যর্থ হয়েছেন, যাদেরকে এই পরিবহনে গাড়ি চালাতে সুযোগ করে দিয়েছি, তারাই একটি ষড়যন্ত্র করেছেন। প্রাইভেট কোম্পানি কখনো দখল করা যায় না, কিন্তু আমি তখন ছাড় দিয়েছি, কারণ এটির সাথে আমার শ্রমিকরা জড়িত, সাধারণ মালিকরা জড়িত। আমি বলেছি রোড পরিচালনার দায়িত্ব আমাদের জেলা যে মালিক সমিতি আছে তারা এটি চালাবে, তাদের নিয়ন্ত্রণে চলছে। এখন কিন্তু যে অবস্থাটা হচ্ছে, গাড়ির মান নেমে যাচ্ছে, ব্যবসা পড়ে যাচ্ছে। আর চাঁদার কথা, যে চাঁদাটা পরিবহন চালানোর জন্যে লাগে, যেটি স্বীকৃত, আমাদের সময় যে আদায় করা হতো, আমাদের কাছ থেকে নেওয়ার পরে এটি আরও 50 টাকা বৃদ্ধি করা হয়েছে। আমি ছেড়েছি একটি কারণেই, না হলে কিন্তু এটা বলা হতো না জানি কত টাকা এখান থেকে খায়। আপনারা জানেন আরেকটি প্রতিষ্ঠান আমি করেছি, আমার সাথে 20-21 জন মানুষকে নিয়ে আখালিয়া হেলথ সেন্টার লিমিটেড। ফুলবাড়িয়াতে যে ক্লিনিকগুলো চলতো, সেই ক্লিনিকগুলো সাধারণ মানুষের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছে। তারা চিকিৎসার নামে, রিপোর্টের নামে অপরিপোর্ট তারা দিত। সেটার প্রতিবাদেই কিন্তু আমরা আখালিয়া হেলথ সেন্টার লিমিটেড নামে 21 জনের একটি প্রতিষ্ঠান আমরা করেছি। গর্ব করে বলতে পারি, এই প্রতিষ্ঠানের যে কোনো রিপোর্ট শুধু দেশে নয়, দেশের বাইরেও সেটি গ্রহণযোগ্য হয়। এই সেবাটা কিন্তু ফুলবাড়িয়ার মানুষ পাচ্ছে। বদনাম করা হয় ওই হাসপাতালে যন্ত্রপাতি নাকি এইখানে আনা হয়েছে। ফুলবাড়িয়া মানুষ কি এতটাই বোকা? তাই নয়, এই প্রতিষ্ঠানটি বন্ধ করার জন্যে ইতিমধ্যেই একটি চক্র ডাক্তারদেরকে হুমকি দেওয়া শুরু করেছেন, এই প্রতিষ্ঠানে বসা যাবে না। ফুলবাড়িয়াকে পরিচিত করিয়েছি ফল সহ নানা ধরনের বাগান দিয়ে। আমরা 2টি মানুষ যারা রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হয়েছি, আমি এবং আমারই আরেকজন ভগ্নিপতি আবু বকর প্রিন্স। আমি বলতে পারি আমাদের একটা গ্রুপ আছে, যে গ্রুপের মাধ্যমে আমাদের কিছু জায়গা আছে। হঠাৎ করে একটি জায়গায় সকালবেলা কিছু লোকজন যে এটি দখল করেছে, আমি শুধু ওসি সাহেবকে আমার দলিলগুলো দিয়ে পাঠিয়ে দিলাম। ওসি সাহেব লোক পাঠিয়েছেন, তাদেরকে বলেছে তোমাদের কোনো কাগজপত্র যদি থাকে তাহলে আমাদেরকে দেখাও। আমি জানি না বর্তমানে এমপি মহোদয় জানেন কিনা, ওইখান থেকে বলা হয়েছে যে এমপি সাহেবের সাথে ফোনে কথা বলেন। অফিসার বলেছে এমপি মহোদয়ের সাথে আমি কথা বলবো না, আমাকে ওসি সাহেব পাঠিয়েছেন, তোমাদের যদি কোনো কাগজ থাকে সেই কাগজ দেখাও।
আপনারা জানেন আমার স্ত্রী, যিনি নিজেও নেত্রী, যুব মহিলা লীগের ময়মনসিংহ জেলার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। উনি ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক। সেইখানে সম্বর্ধনা অনুষ্ঠানে বলা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে তার চাকরির বিষয়ে। আমাদের বুলবুল চেয়ারম্যান, একাধিক মামলা করা হয়েছে তার বিরুদ্ধে, যে মামলায় আমরা লড়েছি, রাজ্জাক ভাই সহ আমরা সরাসরি কোর্টে তার পক্ষে অবস্থান নিয়েছি। অতএব কোথায় কি ঘটছে আমরা জানি। কিছুই হবে না যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। আমি আপনাদের আহ্বান করব, নির্বাচনে যে ভুলটি করেছেন সেই ভুল করার আর সুযোগ নেই। ঐক্যবদ্ধ থাকুন। আগামী নির্বাচনেও বিজয় সুনিশ্চিত যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা যদি মনে করি আমাদের আদর্শিক একজন নেতাকে উপজেলা চেয়ারম্যান করব, কেউ ঠেকায় রাখতে পারবে না। এবং সেই প্রার্থীর নাম আমি মনে করি আপনারা যদি গোপনে লেখেন, একটি নামই আসবে, আমি যে নামটি বলবো আপনারা সবাই একই নাম বলবেন। এত বেশি কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। প্রশাসনের ছত্রছায়ায় আগেও বলেছি, আজকেও বলছি, আমাদের পার্টির অফিসে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়, আমরা সেটিকে অ্যাভয়েড করি। আমরা নেতৃবৃন্দ বসেছিলাম, আমরা এটিও আলোচনা করেছি যে নির্বাচনের সময় কিন্তু আমরা প্রশাসনের কাছে একটি দরখাস্ত দেওয়া ছিল এবং বলা হয়েছিল এই চাবিটি হস্তান্তর করবে আমাদের কাছে, সেটি করা হয় নাই। আমরা সেটি যোগাযোগ করব এবং প্রয়োজনে আমরা অনুষ্ঠানের আগেই, আমরা যে কোনো দিবসের আগে আমরা সেই অফিসমুখী হব এবং আমরা অফিসে নিয়মিত আমরা যাতায়াত করব, সেটি আমাদের সিদ্ধান্ত হয়েছে। এই রাজনীতির জন্যে আমি বাসা থেকে এক কাপড়ে বের হয়ে এসেছি। মুক্তিযুদ্ধের যে জায়গাটি বেদখল হয়েছে প্রশাসনের ছত্রছায়ায়, আমি সেই প্রশাসনকে আমি নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই এবং এই মুক্তিযোদ্ধাদের যে জায়গাটি, সেই জায়গাটি আবার মুক্তিযোদ্ধাদেরকে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। এবং সেই সাথে আমাদের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সহ যারা মুক্তিযোদ্ধার সন্তান যারা আছেন, তারা প্রশাসনিকভাবে আপনারা যাবেন, রাজ্জাক ভাইয়ের নেতৃত্বে আমরা সেটা আমরা দখলমুক্ত করে আবার এটি মুক্তিযোদ্ধাদের দখলে ফিরে আনবো, সেই প্রত্যয় ব্যক্ত করি। এই মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের জায়গাটি আমার কাছে খুব পবিত্রতম জায়গার একটি জায়গা মনে হয়। এটি যখন স্থাপন করা হয়েছে তখনও এটি ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছিলাম আমরা। আপনারা জানেন বিআরডিবির চেয়ারম্যান আমি, বিআরডিবির বর্তমান অফিসার, আমার সাথে পরামর্শ ছাড়াই, কথা ছাড়াই একটি গাছের ডাল বঙ্গবন্ধুর সেই প্রতিকৃতির ওপরে ছিল, যেটি এই সৌন্দর্যটা বৃদ্ধি করেছিল। আমার জানার বাইরে সে ওই ডালটি কাটার পরে আমি বলেছি এই অফিসার যতদিন থাকবে বিআরডিবির চেয়ারম্যান হিসাবে আমি দায়িত্ব পালন করব না, এবং 1 বছর যাবৎ কিন্তু আমি সেই দায়িত্বটা পালন করি না। আজকে একটু আঘাত লেগেছে। এই স্মৃতিসৌধের আপনারা জানেন এই জায়গাটি হলো সমাজ কল্যাণ অফিস ছিল। এইখানে স্মৃতিসৌধটি করার পরে চতুর্দিকে বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে, মাঝখানে একটা সীমানা প্রাচীর দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। আমি প্রশাসনের সাথে গত 15 বছরে নিজের কোনো কাজে যোগাযোগ করি নাই। যোগাযোগ তখনই হয়েছে হয় সরাসরি অথবা ফোনে। এই এলাকার স্বার্থে মাত্র কয়েকদিন ইউনো মহোদয়ের সাথে কথা হয়েছে, তার ভিতর এই একটি আমি বললাম মাঝখান দিয়ে একটা সীমানা প্রাচীর দেওয়া হচ্ছে, কিন্তু এটা তো পুরাটাই তো আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের জায়গা। এখন উনি বললেন পেছনে এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় আছে, এখানে আমি একটি বাগান করতে চাই। আমি ওনাকে ধন্যবাদ জানালাম যে এটি যদি বাগান হয় তাহলে এটির সৌন্দর্য আরও বৃদ্ধি হবে, আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু আজকে আমি যেটি দেখলাম, বাগান করার জন্য তো এত বড়
সীমানা প্রাচীর দেওয়ার প্রয়োজন নাই। মাঝখান দিয়ে আরেকটি সীমানা প্রাচীর করে দিয়ে এই স্মৃতিসৌধের জায়গাটাকে ছোট করা হয়েছে এবং ভবিষ্যতে এই জায়গাটি অন্য কাজে ব্যবহৃত হবে বলে আমি মনে করি। তাই আমি এবং এই বিষয়ে আমি মেয়র মহোদয়ের সাথে কথা বলেছি যে যেহেতু পৌরসভার ভিতর উনি কিছু জানেন কিনা, মেয়র মহোদয় জানেন না। আজকের এই জায়গা থেকে আমি প্রশাসনের প্রতি বিনীত আহ্বান জানাবো, এই সমাজ কল্যাণে যে পুরো জায়গাটা ছিল সেই পুরো জায়গাটাই কিন্তু আমরা আমাদের এখন মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের আঙিনা হিসেবে আমরা জানি। এইটি সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি যাই করবেন আমরা আপনাকে সহায়তা করব, কিন্তু এই জায়গাটিকে ভাগ করার কোনো চেষ্টা করেন না। যদি চেষ্টা করেন তাহলে আমরা ফুলবাড়িয়াবাসী কষ্ট পাব। আর আমি যেটি বিশ্বাস করি, অনেকেই আমাকে বলেন আমি রাগী মানুষ, আমি সঠিক কথাটি সঠিক সময়ে বলি, যার বিরুদ্ধে যে কথাটুকু বলার দরকার সেই কথাটুকুই বলি। এইখানে যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে সেই ষড়যন্ত্রটা কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা করেন নাই। এই ফুলবাড়িয়ায় একজন কর্মচারী আছেন যিনি ফুলবাড়িয়ার সর্বময় ক্ষমতার অধিকারী। এই এলাকায় তার বাড়ি না, কিন্তু তার স্ত্রী এই এলাকায় চাকরি করেন। এই এলাকায় তার বাড়ি না, এই এলাকায় কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন। এই এলাকায় কর্মকর্তা কর্মচারী আসে চলে যায়, উনি বহাল তবিয়তে থাকেন। এই এলাকায় কর্মকর্তা কর্মচারী আসে প্রমোশন নিয়ে চলে যান, উনি প্রমোশন নেওয়ার পরেও এই এলাকাতেই থাকেন। শুধু তাই নয়, বিএনপি জামাতের সাথে একটা শক্ত ঘাঁটি তার আছে। গত নির্বাচনে তাকে এখান থেকে সরানোর জন্যে নির্দেশনা ছিল, তারপরেও ওনার খুঁটির জুড়ে এতটাই উনি ওএসডি হিসাবে এখানে থেকে গেছেন। আমি যেটি মনে করি, মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় এর পেছনে আছেন সেই নাজির ওসমান গনি। যে নাজির ওসমান গনির জন্য আমাদের আরেকটি জায়গা নষ্ট হয়েছে সেটা আপনারা জানেন। আমাদের ফুলবাড়িয়াতে যে মডেল মসজিদ, সেই মডেল মসজিদটি যেখান থেকে হওয়ার কথা ছিল, যেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, লিয়া তরফদার ইউনো মহোদয় উপস্থিত থেকে যেখান থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, লিয়া তরফদার মহোদয় চলে যাওয়ার পরে পরবর্তীতে যে ইউনো এসেছিলেন আশরাফুল আলম সাহেব, তাকে ভুল বুঝিয়ে বলা হয়েছে পেছনে যদি জায়গা থাকে সেই জায়গাটা ব্যথকল হয়ে যাবে, অতএব এই মসজিদটি পিছিয়ে দেওয়া হোক। পিছিয়ে দেওয়াতে কী হয়েছে আপনারা জানেন, সেই পেছনের যে আমাদের সিঁড়িটা, সেই সিঁড়িটা কিন্তু বিকৃত সিঁড়ি হয়েছে আর সামনে অযথা কিছু জায়গা পড়ে আছে। এটির পেছনে সেই লিয়া তরফদার সাহেব ইউনো মহোদয় চলে যাওয়ার পর আশরাফুল আলম সাহেবকে ভুল বুঝিয়ে এই নাজির ওসমান গনি এই কাজটি করেছে। এই নাজির ওসমান গনি ফুলবাড়িয়ার আরও অনেক কুকাজের সাথে যুক্ত। তারপরেও তার বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না, কারণ আমি আগেই বলেছি ফুলবাড়িয়াতে সর্বময় ক্ষমতার অধিকারী এই ব্যক্তিটি, যাকে প্রশাসনের সরকারের ঊর্ধ্বতন মহলও কিছু করতে পারে না, যার এক পকেটে প্রশাসন আরেক পকেটে জনপ্রতিনিধিরা থাকেন। আজকে যদি এটি কোনো প্রাথমিকভাবে আমার মনে হয় এটি যদি কোনো শুভ লক্ষণ হতো তাহলে আমাদের মেয়র মহোদয় জানতেন, কিন্তু এখানে যা করা হচ্ছে এটি অশুভ লক্ষণ বলে আমি মনে করি। হয়তোবা কিছু করতে পারবো না, সেই মসজিদের ব্যাপারে প্রতিবাদ করেছিলাম, গর্ব করতে পারি যে প্রতিবাদ করেছিলাম আমি। হয়তোবা আমরা প্রশাসনের বাইরে যে এই মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের টোটাল আঙিনা হয়তোবা আমরা দখলে রাখতে পারবো না, কিন্তু বলতে পারবো উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমি প্রতিবাদ করেছিলাম এবং আমার নেতৃবৃন্দদেরকে আমি বিষয়টা জানালাম। এবং সেই সাথে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি, ওনার সাথে কথা হয়েছে, ব্যক্তিগতভাবে কথা হয়েছে, ওনাকে আমার ভালো মানুষ বলে মনে হয়। আমি আবারও ওনাকে বলবো
পুনর্বিবেচনা করার জন্য এমন কোনো কাজ করবেন না যাতে করে এই জায়গার কোনো অঙ্গহানি হয়। এবং এখানে এই মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের যে জায়গা এবং যেখানে আমরা যার আদর্শ নিয়ে রাজনীতি করি সেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি, সেই জায়গাটির 1 ইঞ্চি জায়গাও যেন অন্য কোনো কাজে ব্যবহৃত না হয়